নেপালে অদ্ভুত ঘটনা ঘটছে একের পর এক। শুধু ভাবছি যে বাংলাদেশের সাথে কোথায় মিল কোথায় অমিল। নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ গ্রেপ্তার। তার মানে কেউ পালায় যায়নি, দেশেই ছিল। তারা নির্বাচনে অংশ নিছে। এখন তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে, কারণ তাদের বিরুদ্ধেও গণহত্যার অভিযোগ। ৭৬ জন, তাদের গণঅভ্যুত্থানের সময় ৭৬ জন মানুষ মারা গেছে। ক্ষমতা আঁকড়ায় ছিল, পদত্যাগ করেনি। তারা ইন্টারনেট নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। অনেক অভিযোগ, দুর্নীতির অভিযোগ। তো দেখেন, বলেন্দ্র সাহা ৩৫ বছর বয়স, ক্ষমতায় আসছে। আমাদের জানি না নাহিদ ইসলামদের বয়স কত, কিন্তু ঘটনা হলো যে বলেন্দ্র সাহা একটা ইন্ডিভিজুয়াল। তার যে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি ৩ বছর আগের, সেখানে তরুণরা সব যোগ দিছে। যোগ দিয়ে তারা একটা ব্যাপক পরিবর্তন করে এখন সরকার নিয়ে তারা অ্যাকশনে আছে। আর আমাদের এখানে কি হইলো? ডাইল হইল। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাদের উপর ভর করে এনসিপি, জামাত তারা একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করলো। তৌহিদি জনতার নাম করে মনে হলো যেন একটা ইসলামিক একটা অভ্যুত্থান হয়েছে। সেইভাবে সারা দেশে তারা বিভাজন করলো। ওই ভারত আওয়ামী লীগ বলে গণতান্ত্রিক শক্তিকে ঠেলে দিল ওইদিকে, আর মোল্লা মৌলবীদের নিয়ে শুরু করে দিল ইসলামী আন্দোলন। একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করলো। তো এখন বিএনপি সরকার এসে তারা এই ইউনূস সরকারের অপকর্মের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারছে না, কিন্তু দাবি উঠছে যে ইউনূস সরকার দেশের জন্য কি কি ক্ষতি করলো, কেন চুক্তি করলো, বাণিজ্য চুক্তি কি, সেই ডিপ স্টেট যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছে, এই ডিপ স্টেটে কারা যুক্ত, কি কি হলো, চুপচাপ আছে। কিন্তু আমার ধারণা বেশি দিন চুপচাপ থাকবে না, তাদেরকেও অ্যাকশনে যেতে হবে। সেই তুলনায় বলবো যে বিএনপি সরকারের দায়িত্ব অনেক। একটা হলো গত ১৭ মাসে অন্তর্বর্তী সরকারের অনেকে অপকর্মের সাথে যুক্ত, কয়েকজন উপদেষ্টার নাম তো মুখে মুখে এবং যথেষ্ট প্রমাণও তাদের কাছে আছে। তারপর হচ্ছে তার আগে ১৫ বছরের দুঃশাসন যারা কায়েম করলো, সেই দুঃশাসনে তারাও রেহাই পাবে না। বাংলাদেশে আওয়ামী লীগ আসবে, কিন্তু পরিবর্তিত আওয়ামী লীগ। অনেকে মনে করছে যে এই তো হয়ে গেল, আওয়ামী লীগ চলে আসলো। না, আওয়ামী লীগ আসবে, অন্য আওয়ামী লীগ আসবে, তাতে তো সমস্যা নেই। গণতান্ত্রিক রাজনীতিতে অনেকগুলো গণতান্ত্রিক শক্তি থাকবে, এটাই স্বাভাবিক। এখন দেখেন, কষ্ট লাগছে এই কারণে যে তাদের গণঅভ্যুত্থানের এটা পরিধিটা কিন্তু অনেক কম ছিল, ব্যাপক বিস্তৃত না। ৭৬ জন মানুষ মারা গেছে, অবশ্য ছোট দেশ। সেখানকার ক্ষমতাচ্যুতরা ভারতে পালায় যায়নি, দেশেই ছিল। তারা আবার ইলেকশনও করছে, কিন্তু আবার আইনগতভাবে ঠিকই বালেন্দ্র শাহ ওরফে বালেন, ৩৫ বছর বয়সী, যে র্যাপার হিসেবে যিনি পরিচিত, নির্বাচনী জয়ী হয় গণ আন্দোলনের নেতৃত্ব দেওয়া জেনজি প্রজন্মের প্রতিনিধি দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি দলটি এই জয়গানের নেতৃত্ব দেন র্যাপার থেকে রাজনৈতিক নেতা বনে যাওয়া ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ ওরফে বালেন। মানে এরা পারলো, কারণ এরা ইন্ডিভিজুয়াল, এদের মধ্যে কোনো লুকোচুরি, গুপ্ত সুপ্ত ওই ছদ্মবেশ ধারণ করা কোনো কিছু করে নেই। আর আমাদের এই এনসিপির এরা কি আসলে কোনো স্বতন্ত্র, নাকি এরা পার্ট অফ জামাত, এটা তো বোঝা মুশকিল। এখন তো দেখা যাচ্ছে যেভাবে জড়ায় আছে পার্লামেন্টে, মানে চিফ হুইপের পদ নিয়ে, এরা হলো জামাতেরই একটা অংশ, জামাত থেকে মুক্ত হইতে পারবে না। এই অংশটাকে জামাত ব্যবহার করতেছে, যেমন বিভিন্ন ফ্রন্টে তাদের বলা হয় না। একজন তো বলছে যে বিএনপির মধ্যেও তাদের 20% লোক ঢোকায় রেখে দিছে। আওয়ামী লীগের মধ্যে ছিল এই যে হেলমেট পরা, এরাই নাকি এখন কি বলে শিবির, এরাই এখন ওই যে তৌহিদি জনতা হয়ে সারা দেশে মব তৈরি করছে। যাক, এইসব মানে এটা সত্য, জামাত শুধু একা একা প্রকাশ্যে খেলে, তার অপ্রকাশ্য শক্তি নেই বিভিন্ন জায়গায়, তার কোনো শাখা প্রশাখা নাই, এটা সম্ভবত এখন আর কেউ বিশ্বাস করে না। কিন্তু যেটা হলো, আমাদের একটা গণঅভ্যুত্থান হলো, সেই গণঅভ্যুত্থানের নেতারা হাওয়া হয়ে গেল। কিন্তু নেপালে একটা গণঅভ্যুত্থান হলো, সেই গণঅভ্যুত্থানের নেতারা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসলো। আর আমাদের এত বড় অভ্যুত্থানের পরেও একটা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি বিকশিত হইতে পারলো না। টপ করে যে তারা জামাতের কোলের মধ্যে আশ্রয় নিয়ে পুরো গণঅভ্যুত্থানের চেতনাটা নষ্ট হলো। এখন জুলাই চেতনা যত বেশি বলে, এদেরকে এখন সন্দেহ করা হয়। এই জন্য বিএনপি থেকেও বলা হয় যে মুক্তিযুদ্ধের চেতনা হলো আসল, ওইটা হচ্ছে মূল, তারপর হচ্ছে
জুলাই চেতনা। আর জুলাই চেতনা নিয়ে যারাই বাড়াবাড়ি করে মনে হয় যেন এরা জামাত শিবির। এইভাবে একটা পুরো গণ অভ্যুত্থানটাকে একটা ব্ল্যাকমেইল করছে। গণ অভ্যুত্থানটাকে বলা যায় একটা মানে আওয়ামী লীগের আবার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একটা ক্ষেত্র তৈরি করে দিচ্ছে, কারণ এটা ক্ষেত্র তারাই বিতর্কিত করে ফেলছে। আমরা নেপালের মতন এই গণঅভ্যুত্থানটাকে কাজে লাগায় আমাদের তরুণ প্রজন্ম, নতুন একটা দল, 3 বছরের একটা দল, 40, 45, 50 বছরের দলগুলো, ওই যে নেপাল কমিউনিস্ট পার্টি আর কংগ্রেস, একটা পাইলো 25টা আসন আর একটা পাইলো 38টা আসন, তাদেরকে পরাজিত করে 167টার উপরে আসন পেয়ে তারা এখন ক্ষমতায়। এই হ্যাডাম দেখাতে পারলো না আমাদের তরুণরা। পার্থক্যটা এখানেই দর্শক।